ইউনূস স্যার বলছে এবারকার নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন। আচ্ছা, ইউনূস স্যার যেহেতু বলছে হইলেও হইতেও পারে, কিন্তু ঐতিহাসিক নির্বাচনের কোনো লক্ষণ তো দেখতাছি না। যেমন এর আগে আমরা ঐতিহাসিক নির্বাচন দেখছি, রাইতের 12টা বাজে ভোট হতো, ফজরের আগে ভোট কালেক্ট হয়ে যেত। আর সবচেয়ে বড় ঐতিহাসিক ছিল আগের ব্যাপারটা, মরা মানুষে ভোট দেওয়া যেত। কিন্তু এইবারটা কি ইতিহাস হবে আমি জানি না। আচ্ছা, এরকম কি হইতে পারে এবার যে কোনো মরা মানুষ এমপি হয়ে গেছে গা, কেউ টেরই পায় নাই, শপথ অনুষ্ঠানে সবাই উপস্থিত, একজন নাই, খুঁজা দেখা গেল উনি তো মারা গেছে অনেক আগে। হইতে পারে এরকম, হইলে হইতেও পারে। চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হইতে হবে, এমপির ছেলে এমপি হইতে হবে, এটা কি বাপের জমিদারি নাকি? এটা কি জমিদারি? মানুষ বুঝতেছে বাপের পরে ছেলে হবে কেন? ছেলের যোগ্যতা কি? হ্যাঁ, যদি যোগ্য হয় অবশ্যই অবশ্যই আমি ভোট দিব। যদি কারো ছেলে আমার চেয়ে যোগ্য হয় আমি তারে ভোট দিব। এই চিন্তা চেতনা আসবে না কেন? আমার পরে আমার ছেলে থাকবে, আমার বউ থাকবে, আমার ছেলের বউ থাকবে, আমার মেয়ের জামাই হবে। এটা কি ফ্যামিলির কাছে আপনারা বর্গা দিয়ে ফেলছেন? আপনাদের জামাতের 50 জন লোক লই আসেন, আমি একা বসবো, আমি কোনো লোক লই যাব না, আপনাদের আস্থানায় যাব, যাইয়া আমি কতগুলো প্রশ্ন করব, আপনারা যদি একটারও উত্তর দিতে পারেন আমি কোনোদিন জামাতের সমালোচনা করব না। আপনি জামাতে আরে পাগল, জামাতের 50 জন নাই, একজন জামাতের, আর তোরা 100 জন নিজা খারাই মুচি দেবে দেখিস। হ্যাঁ, পাগলের সাথে টকশোতে বসে না জামাত ইসলাম, দেখছিস নি? ব্যারিস্টার শাহরিয়ার স্যার একাই টকশো কামাই দিদি, দেখছিস নি? একজন ব্যক্তি ওইরকম শয় রে জামাত ইসলামে, বুঝছিস? তোর মতন পাগলকের সাথে জীবনে বসবে না জামাত ইসলাম। একটা লোকের বিরুদ্ধে যদি আপনার এরকম অবজেকশন থাকে, আপনি ভোট দিয়েন না ভাই। সে লোকটা নন্দী যদি সত্যি ভারতের চর হয় আর জামাত ইসলাম ভুল করে, তাহলে আপনি তাকে ভোট দিয়েন না, ভোটের মাঝে আপনি জবাব দেন। এটা তো একটা সহজ ব্যাপার, এটা মানুষের উপর ছেড়ে দেন। যদি জামাত ইসলাম এই ভুল করে, তার ভোটেই প্রমাণ হবে জামাত ইসলাম একজন হিন্দুকে, জামাত ইসলাম তার হিন্দু শাখার প্রধানকে এইখানে দিয়ে আরেকটা জিনিস বলে, আপনারা যাই বলতেছে আমরা ভারতের চর বলে না, ভারতের চরকে সেটা আমরা সবাই জানি। একটা জিনিস আপনাকে, এই যে হিন্দু এবং মুসলমান এই বিভেদ করা যাবে না, আমরা সবাই বাংলাদেশি এবং এই বিভেদের রাজনীতি থেকে সরে আসতে হবে। আমাদের হিন্দু ভাইরাও কিন্তু এই 36শে জুলাই জীবন দিছে, তাহলে কি আপনি বলবেন সব হিন্দুরা আওয়ামী লীগ করে না? হিন্দুরা গয়েশ্বর রায় চৌধুরী বিএনপি করে না? ইনশাআল্লাহ 1971 সালের যুদ্ধের গুমর পাশ করে দিলেন কর্নেল ওলি। বিশ্বাস হচ্ছে না? শুনে জানুন ওনার মুখ থেকে। যদি যুদ্ধের সংখ্যা 1,10,000 হয়, 30 লাখ মারা যাবে করতে। জনগণ নারী কি এতগুলি মারা হয়নি, কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা। এর অর্থ হলো তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি, তারা ক্যালকাটায় বসে হেমা মালিনীর নাচ দেখেছে, সিনেমা দেখেছে, হিন্দি ফিল্ম দেখেছে। আমাদের 11টা সেক্টর ছিল, একটা সেক্টরে ম্যাক্সিমাম 10,000 লোক ছিল যোদ্ধা। 11টা সেক্টরে কত হয়? 1,10,000 হয়, তাহলে 30 লক্ষ মারা যাবে করতে আমাকে বলেন। আর নিরপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে? হয়তো 5,000 হতে পারে, 10,000 হতে পারে। জামাতের কেন্দ্র ঢুকতে দেওয়া যাবে না, জামাতের কেন্দ্র ঢুকতে দেওয়া যাবে না, শুধু এটা ভোটের আগের দিন ডিভিশন সুটিয়ে লাল করে দেবো। আমার ভাবতেই খুব কষ্ট হয়, এরা নাকি স্টার, সুপার স্টার, মেগা স্টার। বাংলাদেশের একটি মানুষ, একটি ছেলে, তরুণ ছেলে, দেশের জন্য, শুধু দেশের ভালোর জন্য সে শহীদ হয়ে গিয়েছে, নিজের জন্য না, আপনাদের জন্য শহীদ হয়েছে। কিন্তু এই মানুষটাকে নিয়ে আমাদের দেশের একজন সুপারস্টার, যাকে আপনারা সুপারস্টার বলেন, ওনার একটি ফেসবুক স্ট্যাটাস নাই, একটি দুঃখ প্রকাশ নাই। মানে আমার না এটা দেখে খুব অবাক হলো, যেখানে সারা বাংলাদেশের মানুষ, কোটি কোটি মানুষ এই ছেলেটার জন্য দুঃখ প্রকাশ করতেছে, রাস্তায় নামতেছে, রাতের পর রাত, দিনের পর দিন না খেয়ে শাহবাগ চত্বরে পড়ে আছে, হাদি চত্বরে পড়ে আছে, কিন্তু এই মানুষটার এখনো ঘুম ভাঙে নাই। মানে আপনারা যাকে স্টার বলেন, যাকে সুপারস্টার বলেন, শাকিব খান, মানে এরা নাকি দেশের স্টার, এরা নাকি আমাদের দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমার লজ্জা হয় এদের জন্য। আসলে গোয়েন্দা বিভাগ আমাদেরকে কি বলছে, যে সে ভারতের দিকে চলে গেছে, এরকম একটা ইঙ্গিত দিছে। বাংলাদেশে নাই, মোটামুটি এই ইঙ্গিতটাই তো দিছে, কিন্তু আসামি দাবি করতেছে সে দুবাইতে আছে। হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন, এই ঘটনার সাথে আমার পরিবার, আমি কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে।
দুবাইতে আছি। এখন আপনারা চিন্তা করেন, আসামি তার পরিচয় দিতেছে, তার ঠিকানা বইলা দিতেছে, সে কোথায় আছে। এটা কি বিশ্বাসযোগ্য? না, বিশ্বাসযোগ্য না। অনেকে মনে করতেছে এটা এআই দিয়ে তৈরি। না, এটা এআই দিয়ে তৈরি না। আমি সিনেমার মানুষ ভাই, আমি বুঝতে পারি তার ঠোঁটের নড়াচড়া, কথা কোত্থেকে বাইর হইতেছে। আর সে কেনই কথাগুলো বলতেছে, ওই যে তার মা বাপ সহকারে 11 জনকে ধরে রাখছে, ওই জন্য সে সামনে আসছে। এদেরকে যদি না ধরতো তাইলে কি আসতো? হ্যাঁ, তারপরও সে আসতো। কারণ কি জানেন, তাকে নিয়ে কেউ খেলতেছে, তার পিছনে কেউ আছে, যা শিখাই দিতেছে সে তাই বলতেছে। আজকে যেটা বললো এটা একটা ভয়াবহ ব্যাপার, যে তাকে পার কইরা দিছে। মানে যে লোকটা, কি মোল্লা যেন নাম, ওই লোকটা যে তাকে পার কইরা দিছে, সে কে? সে হচ্ছে কি র্যাবের সোর্স। সেই র্যাবের সোর্স তাকে সেই ব্যবস্থা কইরা পার কইরা দিছে। সেই মোল্লাই তাকে ভারত হইয়া বা অথবা মনে করেন ঢাকা এয়ারপোর্ট দিয়া কিভাবে পার করছে, এটা ওই মোল্লাকে ধরলে বোঝা যাবে। এটাও সে শিখাই দিতেছে যে ওরে ধরেন। ওর নাম কি আমি ঠিক বুঝি নাই, সরি, নামটা আবার পরে আপনারা যাই না নিয়েন, ওর ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ওকে ধরতে ইঙ্গিত দিয়ে দিচ্ছে বাংলাদেশ পুলিশকে, যে ওরে ধরলেই আপনি সত্যটা জানতে পারবেন। এখানেই শেষ না, শেষের দিকে আরেকটা মারাত্মক কথা বলছে, সেটার জন্যই সে এই ভিডিওটা করছে। এটাই তার মূল ইঙ্গিত, মূল টার্গেট কি সেটা। সে বলতেছে যে এই খুনের পিছনে শিবির এবং জামাতের হাত থাকতে পারে। যা কিছু বলছে ইনায়া বিনায়া, আমার মারে ধরছে, আমার 65 লক্ষ টাকা ব্যাংকে, এটা আমার হালাল টাকা, রোজগারের টাকা, হাবি জাবি বহুত কথা বলার পর লাস্টে ইঙ্গিত দিল জামাতে ইসলাম এবং শিবিরের দিকে। তার মানে কি জানেন, মানে শহীদ ওসমান হাদির এই ঘটনাটা ঘটানো হয়েছে একটা অঙ্কের মাধ্যমে। মানে তাকে আমরা শেষ করে দিয়া পরে আমরা এটা দোষ দিব পার্শ্ববর্তী দেশ বা আওয়ামী লীগ, এরকম কারোর দিকে আমরা দোষটা দিব, এরকম একটা ডিজাইন করছে, বুঝছেন। এই আসামি এখন কারো হইয়া এসব বয়ান দিয়া বিভ্রান্তকর কথাবার্তা বইলা আমাদের মাইন্ড ডাইভার্ট কইরা দিচ্ছে। কিন্তু আমরা কি তা হমু? নিশ্চয়ই না। দেখেন, ও যদি দুবাইতে থাকতো, দুবাইতে থাকলে ডক্টর ইউনূস স্যার কি করতে পারে এই আসামি কি জানে না? দুবাই থেকে ধইরা আনা খুবই সহজ, কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে ধইরা আনা খুব কঠিন। দুবাই শারজা থেকে ধইরা আনা কোনো ব্যাপারই না। আর ওইখানে যে বাঙালি ভাইরা আছে, আমাদের প্রবাসী ভাইরা আছে, তারা তাকে ছাড়বে, খুঁজা বাইর করবে না? তার মানে সে পুরা মিথ্যা কথা বলতেছে, আমাদের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাইতেছে। সে বাংলাদেশেও থাকতে পারে, আবার পার্শ্ববর্তী দেশেও থাকতে পারে। এর মধ্যে তো আপনারা দেখছেন ইলিয়াস হোসেন সাহেব একটা স্ট্যাটাস দিছে যে কোনো ব্রিগেডিয়ারের বাড়িতে, বাড়ি ধারাতে সে আছে, এরকম কথা বলছে না? একটা জিনিস চিন্তা করেন, কোনো কারণে যদি ইনকলাব মঞ্চ জায়গা না উঠতো, তারা যদি ওইখান থেকে এই বিচারটা না চাইতো, তাহলে আমার মনে হয় এতদিনে সবাই ওসমান হাদির কথা ভুলা যাইতাম, সরকারও চাইপা যাইতো। এই মাসেরই 7 তারিখ একটা চার্জশিট দিবে। এই চার্জশিটের দিনে আমরা আশা করি আসল নামটা বেরিয়ে আসবে। আর ওই চার্জশিটের মধ্যে যদি দেখি ওই আগেরই মতো, আগে যা যা বলছেন তাই, ওই রিপোর্টটা কেউ মাইনা নিবে না। আর এই ইনকলাব মঞ্চও আপনাদেরকে ছাড়বে না, বাংলাদেশের জনগণও ছাড়বে না। সারা দেশ উত্তাল, হাদি হত্যার বিচার চাই, আমরাও চাই, কেন চাইব না? হাদি আমাদের জন্য জীবন দিছে, হাদি এই দেশের জন্য জীবন দিছে। হাদি নিজের জন্য কিছু চাই নাই, হাদি নিজের জন্য শুধু চাইছিল আমি মরে গেলে আমার সন্তানকে তোমরা দেখে রেখো, আর আমার হত্যাকারীদের জন্য বিচার করা হয়। হাদি হত্যার বিচার করতে হবে। শহীদ ওসমান হাদি ভাই, আমরা তোমাকে ভুলি নাই, আমরা তোমাকে ভুলবো না। তোমাদের ভুলবো না, আমরা তোমাদের